হাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা যে অর্জিত অনাক্রমতা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেই সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেছিলাম এবং আমরা পড়েছিলাম যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কীরকম হয়, কীরকমভাবে গঠিত হয়, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কত প্রকারের হয়, সেই টাইপসগুলো, এক্সাম্পলগুলো সেইগুলো আমরা পড়েছিলাম। কিন্তু আমরা পড়িনি যে এই যে অর্জিত অনাক্রমতা বা সক্রিয় অনাক্রমতা, এই অর্জিত অনাক্রমতার যে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে প্যাসিভ এবং একটা হচ্ছে অ্যাক্টিভ, তাই তো? এই যে সক্রিয় অনাক্রমতা ছিল, সেই সক্রিয় অর্জিত অনাক্রমতা কিভাবে আমাদের শরীরের মধ্যে গড়ে ওঠে সেটা কিন্তু আমরা পড়িনি বা সেটা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করিনি। তো আজকে আমরা সেই বিষয়টাই দেখব যে সক্রিয় অনাক্রমতা, সেই সক্রিয় অনাক্রমতা বা অ্যাক্টিভ ইমিউনিটি কিভাবে আমাদের শরীরের মধ্যে গড়ে ওঠে। কেমন? তো অনাক্রমতা, সক্রিয় অনাক্রমতা কিভাবে গড়ে ওঠে সেইগুলো বলার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস একটু সিম্পল জ্ঞান অর্জন করতে হবে, দুটো তাদের সঙ্গে পরিচিত হতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এই যে দুটো ইমিউন সেল বা অনাক্রম্য কোষ, এই দুটো ইমিউন সেল সম্পর্কে তোমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখো, এই যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এই দুটোই আমাদের দেহে থাকে এক ধরনের অনাক্রম্য কোষ, বুঝতে পেরেছো? বা ইমিউন সেল। তো এইগুলো কি? এইগুলো হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট। এই যে দুটোই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট দুটোই তৈরি হয় আমাদের যে বোন ম্যারো আছে, বা বাংলায় বলা হয় যাকে অস্থি মজ্জা, এই বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার পর কে কে উৎপন্ন হয়? একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এবার কি হয়, যে বি লিম্ফোসাইট আছে, সেই বি লিম্ফোসাইটটা এই বোন ম্যারোতে উৎপন্ন হয় এবং এখানেই পরিণত হয়। বোন ম্যারো বা যে অস্থি মজ্জা এখানেই পরিণত হয়। কিন্তু এই যে টি লিম্ফোসাইট আছে, সে কি করে, আমাদের দেহের যে থাইমাস গ্ল্যান্ড আছে, থাইমাস গ্ল্যান্ড সে বা থাইমাস গ্রন্থি, সেই থাইমাস গ্রন্থিতে চলে এসে এখানে যে থাইমোসিন হরমোন ক্ষরণ হয়, সেই থাইমোসিন হরমোনের প্রভাবে এখানে পরিণত হয়। ঠিক আছে? এইখানে এসে পরিণত হয় কোথায়? থাইমাস গ্ল্যান্ডে। এবং এরা পরিণত হয়ে দেহের কি হয়, যে বিভিন্ন লিম্ফ নোডগুলো আছে, সেই বিভিন্ন লিম্ফ নোড বা কি বলো, লসিকা যে গ্রন্থিগুলো আছে, সেই লসিকা গ্রন্থিগুলোতে গিয়ে জমা হয়ে থাকে। ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার এর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম। তবে আমার কথা হলো যে আমরা বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট সম্পর্কে কেন জানলাম সক্রিয় অনাক্রমতার কার্যপ্রণালী জানার আগে? এ কারণেই জানলাম যে এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এই দুটোই কিন্তু সক্রিয় অনাক্রমতায় অংশগ্রহণ করে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে সক্রিয় অনাক্রমতা গড়ে তোলে। বুঝতে পেরেছ? সেই জন্যই এইগুলো আমরা একটু জেনে নিলাম। এবার ঘটনা হচ্ছে, এই যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট সম্পর্কে জানলাম, তো এরা কিভাবে দেহে অনাক্রমতা গড়ে তোলে। তো দেহে অনাক্রমতা কখন গড়ে তুলবে? সক্রিয় অনাক্রমতা আমরা পড়েছি যখন কোনো অ্যান্টিজেন বা প্যাথোজেন, মনে করো এগুলো প্যাথোজেন বা অ্যান্টিজেন, এই প্যাথোজেন বা অ্যান্টিজেনগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে। তাহলে এইগুলো যখন কোনো একটা বডির মধ্যে প্রবেশ করবে, তখনই কি হবে, সেই বডিতে অনাক্রমতা গড়ে উঠবে। এটা সক্রিয় অনাক্রমতা আমরা পড়েছি। তাহলে এইটা যখন বডির মধ্যে বা শরীরের মধ্যে প্রবেশ করছে, তখন কি হচ্ছে, সেই অ্যান্টিজেনকে বা সেই প্যাথোজেনকে ধ্বংস করার জন্য দেহের মধ্যে সক্রিয় অনাক্রমতা গড়ে তুলছে। এবার সেই সক্রিয় অনাক্রমতা কার কার মাধ্যমে হয়? বললাম যে এই সক্রিয় অনাক্রমতা ঘটে, একটা ঘটে হচ্ছে বি লিম্ফোসাইটের মাধ্যমে,
আর একটা ঘটে হচ্ছে টি লিম্ফোসাইটের মাধ্যমে। এই দুটো যে ইমিউন সেল তাদের মাধ্যমে ঘটে। এবার ঘটনা হচ্ছে যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মধ্যে যে দুটো অনাক্রমতা শরীরের মধ্যে গড়ে ওঠে সেগুলো কীরকম? তো বলা হচ্ছে যে বি লিম্ফোসাইটের মাধ্যমে যে অনাক্রমতা শরীরের মধ্যে গড়ে ওঠে সেটাকে বলা হয় হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটি বা বলা হয় রস নির্ভর অনাক্রমতা। আর টি লিম্ফোসাইটের মাধ্যমে যে অনাক্রমতা গড়ে উঠছে তাকে বলা হয় সেল মেডিয়েটেড ইমিউনিটি বা বলা হয় কোষ নির্ভর অনাক্রমতা। সরি, স্পেলিংটা ভুলে যাচ্ছিল। তো কোষ নির্ভর অনাক্রমতা। এবার আমার কথা হলো যে দুটোই তো লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। তাহলে দুটোই লিম্ফোসাইটের মধ্যে অনাক্রমতা গড়ে উঠছে, তো একটাকে কেন হিউমোরাল ইমিউনিটি বা রস নির্ভর অনাক্রমতা, আর একটাকে কেন কোষ নির্ভর অনাক্রমতা বা সেল মেডিয়েটেড ইমিউনিটি বলা হচ্ছে? প্রশ্ন হয় স্বাভাবিক। তো কেন বলা হয় তার কারণ হচ্ছে, দেখো আমাদের শরীরের মধ্যে যখন অ্যান্টিজেন প্রবেশ করে, এই অ্যান্টিজেন প্রবেশ করার পর কি করতে পারে? অ্যান্টিজেন দুটো জায়গা দখল করতে পারে। কীরকম? অ্যান্টিজেন দুটো জায়গা দখল করতে পারে। একটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে দেহ রসগুলো আছে, যেমন হচ্ছে লসিকা, রক্ত বা বিভিন্ন দেহ তরল, সেইগুলোতে অর্থাৎ দেহ রস বা হিউমরে গিয়ে থাকতে পারে, তাই তো। আরেকটা কি কোথায় থেকে গিয়ে অবস্থান করতে পারে? যে কোষের মধ্যে, তাই তো, কোষের মধ্যে বা ইন্ট্রা সেলুলার পজিশন। তাহলে ইন্ট্রা সেলুলার পজিশনে থাকতে পারে অথবা কোষের মধ্যে থাকতে পারে। এবার যদি কোষের মধ্যে জীবাণুগুলো থাকে, প্যাথোজেনগুলো থাকে, প্যাথোজেন মানে হচ্ছে জীবাণু, ঠিক আছে, রোগ জীবাণুকে বলা হয় প্যাথোজেন। তো কোষের মধ্যে প্যাথোজেনগুলো থাকতে পারে, বা কোষের বাইরে যে বিভিন্ন দেহ তরলগুলো আছে সেই দেহ তরলের মধ্যে প্যাথোজেনগুলো বা দেহ রসের মধ্যে প্যাথোজেনগুলো থাকতে পারে। এবার যদি প্যাথোজেনগুলো দেহ রসের মধ্যে থাকে বা অ্যান্টিজেন যদি দেহ রসের মধ্যে থাকে, তখন কি করে? দেহ রসের মধ্যে রেখেই সে রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে যে সিস্টেমের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। অর্থাৎ দেহ হিউমর থেকে হিউমোরাল এসছে, দেহ রসের মধ্যে অনাক্রমতা গড়ে উঠছে, সেই জন্য এটা বলা হচ্ছে দেহ রসের মধ্যে, তার রস নির্ভর বা হিউমোরাল ইমিউনিটি। এবার কোষের মধ্যে যে এগুলো আছে, কোষের মধ্যে বা ইন্ট্রাসেলুলার পজিশনে বা কোষের মধ্যে যে সমস্ত রোগ জীবাণু বা অ্যান্টিজেনগুলো আছে তাদেরকে ধ্বংস করার জন্য কোষ, অর্থাৎ যে ইমিউন কোষ, ইমিউন সেলগুলো, তারা যে অনাক্রমতা গড়ে তুলছে বা তারা যে পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করছে সেইটাকে বলা হচ্ছে কোষ নির্ভর অনাক্রমতা বা সেল মেডিয়েটেড ইমিউনিটি। এরকমভাবে দুটো নাম এসছে, বুঝতে পেরেছো? তো দেহ রসের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয়, যেটা সেলের বাইরে বা কোষের বাইরে, সেজন্য এটাকে বলা হয় এক্সট্রা সেলুলার প্যাথোজেন এইগুলো। আর যেইগুলো কোষের মধ্যে থাকে সেগুলোকে কি বলা হয়? ইন্ট্রাসেলুলার প্যাথোজেন, তাই তো। তাহলে প্যাথোজেন কত প্রকার? মেনলি প্যাথোজেন কীরকম, কত রকমভাবে থাকতে পারে শরীরের মধ্যে? একটা হচ্ছে এক্সট্রাসেলুলার প্যাথোজেন, অর্থাৎ কোষের বাইরে, যেটা দেহরসে থাকে। আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন, যেটা কোষের মধ্যে থাকে। এক্সট্রাসেলুলার প্যাথোজেনের জন্য যে ইমিউনিটি গড়ে ওঠে সেটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। আর ইন্ট্রাসেলুলার অর্থাৎ কোষের ভেতরের যে সমস্ত রোগ জীবাণুগুলো, প্যাথোজেনগুলো আছে, তাদের জন্য যে অনাক্রমতা গড়ে ওঠে সেটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। বুঝতে পেরেছো? এই দুই প্রকার ইমিউনিটি, একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই দুটো কী রকম জিনিস সেটা বলতে অনেকটা টাইম নিয়ে নিলাম, সরি ফর দ্যাট। এবং এই যে দুটো ইমিউনিটি আছে
সেই দুটোই ইমিউনিটি আমরা একটু এবার আলোচনা করব। বুঝতে পেরেছো? তো আমরা যেটা পড়বো প্রথমে সেটা হচ্ছে হিউমেরাল ইমিউনিটি বা রস নির্ভর অনাক্রম্যতা। তো শরীরের মধ্যে হিউমেরাল ইমিউনিটি বা রস নির্ভর অনাক্রম্যতা কীভাবে গড়ে ওঠে, তো এটা খুবই সিম্পল ব্যাপার, খুব সিম্পলভাবে গড়ে ওঠে। তোমাদের অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সিম্পলি পড়বে, সিম্পলি বুঝবে, আগে কনসেপ্টটাই ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরে যে কোনো বিষয় তোমাদের সহজেই বোঝা যাবে। তো কী হয়, মনে করো যে এইগুলো প্যাথোজেন বা রোগ জীবাণু বা অ্যান্টিজেন, তাই তো? তাহলে এই যে জীবাণু বা অ্যান্টিজেন, যেটাকে ইংলিশে বলা হয় জীবাণুকে প্যাথোজেন, বুঝতে পেরেছো? তাহলে এই জীবাণু বা অ্যান্টিজেন মনে করো কোনো একটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করলো, এই মানুষটার শরীরের মধ্যে প্যাথোজেন প্রবেশ করলো। এবার কি হয়, এই যে মানুষটা আছে সেই মানুষটার দেহের মধ্যে আছে বি লিম্ফোসাইট। কি বললাম? বি লিম্ফোসাইট। এই জন্য বি লিম্ফোসাইট তোমাদেরকে আগেই বুঝিয়ে দিয়েছি। এই যে বি লিম্ফোসাইট থাকে, এই বি লিম্ফোসাইটের বাইরের দিকে এক ধরনের অ্যান্টিবডি থাকে। তোমরা এর আগে জেনেছো যে এই অ্যান্টিবডিগুলো কি ধরনের হয়? IgD। কীরকম অ্যান্টিবডি হয়? IgD, যারা বি লিম্ফোসাইটের বাইরের দিকে অবস্থান করে রিসেপ্টর হিসাবে কাজ করে, তোমরা জানো, তাই তো? তো এটা হচ্ছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের বাইরের দিকে আছে এই যে কে আছে, বাইরের দিকে বিভিন্ন অ্যান্টিবডিগুলো আছে। এই অ্যান্টিবডিগুলোকে বলা হয় রিসেপ্টর, অ্যান্টিজেন রিসেপ্টর। কি বলা হয়? অ্যান্টিজেন রিসেপ্টর। অর্থাৎ এরা অ্যান্টিজেনগুলোকে গ্রহণ করে, অর্থাৎ অ্যান্টিজেন গ্রাহক, তাই তো? বলা হয়, বাংলায় বলা হয় অ্যান্টিজেন গ্রাহক। তো এই যে অ্যান্টিজেনগুলো যখন এই মানুষটার শরীরের মধ্যে বা এই প্রাণীর শরীরের মধ্যে প্রবেশ করে, তখন এই অ্যান্টিজেনগুলো এর যে দেহরসে থাকা যে বি লিম্ফোসাইটগুলো আছে, সেই বি লিম্ফোসাইটের বাইরের দিকে থাকা যে অ্যান্টিজেন রিসেপ্টর অর্থাৎ যে অ্যান্টিবডিগুলো আছে, সেই অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। কি হয়? অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। এবার যখন অ্যান্টিবডির সঙ্গে সেই বি লিম্ফোসাইটগুলো যুক্ত হয়ে গেল, অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে কি হলো, এখানে কি কমপ্লেক্স গঠন হলো? এখানে অ্যান্টিজেন এবং বি লিম্ফোসাইট একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে, তাই তো? এই অ্যান্টিজেন অ্যান্টিবডির মাধ্যমে কি হলো, অ্যান্টিজেনগুলো বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত হলো। এবার যখন এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত হলো, তখন কি হলো, এই বি লিম্ফোসাইটগুলো ক্লোন তৈরি করতে শুরু করলো, অর্থাৎ অনেকগুলো এরকম এরা বি লিম্ফোসাইট তৈরি করলো। বুঝতে পেরেছো? অনেকগুলো বি লিম্ফোসাইট তৈরি করলো। এরকম অনেকগুলো বি লিম্ফোসাইট তৈরি করলো। অনেকগুলো বি লিম্ফোসাইট তৈরি করার পর এবার কি হয়, আরেক ধরনের ইমিউন সেল আসে এখানে। সেই ইমিউন সেলটার নাম হচ্ছে টি হেল্পার। টি হেল্পার এসে কি করে, এই যে বি সেলগুলো আছে, অনেক বি সেল তৈরি করলো। সেই বি সেল বা বি লিম্ফোসাইট, একই কথা, বি সেলগুলোকে কি করলো, উদ্দীপিত করলো বা সক্রিয় করলো। সক্রিয় কখন হয়েছিল? প্রথমেই সক্রিয় হয়ে গেছিলো যখন অ্যান্টিজেন যুক্ত হয়েছে। সক্রিয় হওয়ার জন্য বি লিম্ফোসাইটের অনেক ক্লোন তৈরি হলো। এবার টি হেল্পার এসে এই বি লিম্ফোসাইটগুলোকে কীভাবে সক্রিয় করলো, এইগুলোকে সক্রিয় করে এগুলো কিসে পরিণত হলো? প্লাজমা সেল। প্লাজমা সেল বা প্লাজমা কোষ বলা হয়, প্লাজমা কোষে পরিণত হলো। এই প্লাজমা কোষগুলো কি করে, এবার অ্যান্টিবডি তৈরি করে। কি করে? অ্যান্টিবডি সংশ্লেষ করে। কীরকম অ্যান্টিবডি সংশ্লেষ করে? সেই অ্যান্টিবডিটা সংশ্লেষ করে যেটা এই যে অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারবে। অর্থাৎ এই অ্যান্টিজেন, ধরো এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটাকে ধ্বংস করতে পারবে, এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে এই অ্যান্টিজেনটাকে নষ্ট করতে পারবে, এমন অ্যান্টিবডি সংশ্লেষ করে। অর্থাৎ এখানে যে কী ধরনের অ্যান্টিবডি সংশ্লেষ হবে সেটা নির্ভর করে এখানে কী ধরনের অ্যান্টিজেন বাইন্ড করছে। যে ধরনের অ্যান্টিজেন এখানে বাইন্ড করবে, সেই ধরনের অ্যান্টিজেনকে ধ্বংস করার মতোই অ্যান্টিবডি তার পরিপ্রেক্ষিতে তৈরি হবে এবং সেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স গঠন করবে। তারপরে সেই অ্যান্টিজেনটাকে
ধ্বংস করে দেবে। এটাই হচ্ছে হিউমারাল ইমিউনিটি, এভাবেই গড়ে ওঠে। দেখো আরও একবার বলছি, কি হয় এখানে, কি হয় যে অ্যান্টিজেনগুলো শরীরের মধ্যে প্রবেশ করে, সেই অ্যান্টিজেনগুলো এবার কি হয়, দেহের মধ্যে থাকা যে বি লিম্ফোসাইটগুলো আছে, সেই বি লিম্ফোসাইটের অ্যান্টিজেন রিসেপ্টর বা বাইরের দিকে যে অ্যান্টিবডি থাকে তার মাধ্যমে যুক্ত হয়ে কি করে, অ্যান্টিবডি এবার ক্লোন তৈরি করে, অর্থাৎ অনেকগুলো অ্যান্টিবডি গঠন বি লিম্ফোসাইট ক্লোন গঠন করে, বি লিম্ফোসাইট অনেকগুলো তৈরি করে। এবার টি হেল্পার যে টি লিম্ফোসাইট হেল্পার, সেই টি হেল্পার ইমিউন সেলের মাধ্যমে কি হয়, বি লিম্ফোসাইটগুলো প্লাজমা সেলে পরিণত হয় বা প্লাজমা কোষে পরিণত হয়। সেই প্লাজমা কোষগুলো এবার অ্যান্টিবডি সংশ্লেষ করে, অনেক অ্যান্টিবডি সংশ্লেষ করা হয়, ফলে যে একটা বি লিম্ফোসাইট বা একটা প্লাজমা সেল 2000-এর মতো অ্যান্টিবডি বা তারও বেশি অ্যান্টিবডি সংশ্লেষ করতে পারে। তাহলে এই যখন অ্যান্টিবডি সংশ্লেষ হয়ে গেল, তখন কি হয়, এখানে সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেনটাকে ধ্বংস করে দেয়। এভাবেই হিউমারাল ইমিউনিটি গড়ে ওঠে। এইখানে দেখো যে হিউমারাল ইমিউনিটি গঠন হচ্ছে অ্যান্টিবডি সংশ্লেষের মাধ্যমে, সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট ইমিউনিটি, তাই তো? এটাকে বলা হয় অ্যান্টিবডি মেডিয়েটেড বা ডিপেন্ডেন্ট ইমিউনিটি, বা বলা হয় AMI, সংক্ষেপে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। বুঝতে পেরেছো? তাহলে হিউমারাল ইমিউনিটির একটা অন্য নাম হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, এটা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে ঘটে। এবার দেখো এখানে একটা কথা আমি বলিনি, পরে বলবো বলে, এখানে যে অসংখ্য বি লিম্ফোসাইট উৎপন্ন হয়েছে, তার মধ্যে কিছু বি লিম্ফোসাইট কি হয়, থেকে যায় কোষের মধ্যে, কিছু বি লিম্ফোসাইট থেকে যায়, এইগুলো অক্ষত অবস্থায় থেকে যায়। কি হয় যে পরে যখন ধরো এই যে অ্যান্টিজেনটা যেটা আক্রমণের জন্য এই অ্যান্টিবডির সংশ্লেষ, এই বি লিম্ফোসাইটগুলো ক্লোন হয়েছে, তার ফলে অ্যান্টিবডি গঠন হয়েছে, সেই অ্যান্টিজেন যদি পুনরায় আবার শরীরের মধ্যে সক্রিয় হয়, তখন সেই অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করার জন্য দেহের মধ্যে এই যে আগে থেকে উৎপন্ন হওয়া বি লিম্ফোসাইটগুলো এবার ওরা সক্রিয় হয়ে সেই অ্যান্টিজেনগুলোকে আবার ধ্বংস করে। অর্থাৎ এই যে অ্যান্টিবডিগুলো, বি লিম্ফোসাইটগুলো, এদের মধ্যে একটা স্মৃতি থাকছে, যে একটা এদের মধ্যে মেমোরি থাকছে যে এই ধরনের অ্যান্টিজেন আমাকে আক্রমণ করেছিল, সুতরাং এগুলো আবার এসছে। তার মানে ওরা দেখেই চিনতে পারছে যে এগুলো সেই পুরনো অ্যান্টিজেনগুলো, এদেরকে ধ্বংস করতে হবে। অর্থাৎ এদের একটা মনে রাখার ক্ষমতা আছে, তার জন্য এদেরকে বলা হয় মেমোরি সেল, বা বাংলায় বলা হয় স্মৃতি কোষ। তাহলে কিছু বি লিম্ফোসাইট একদম অক্ষত অবস্থায় থেকে যায়, যেগুলোকে বলা হয় মেমোরি সেল বা স্মৃতিকোষ, যেগুলো কি করে, পুনরায় যদি সেম অ্যান্টিজেন আবার আক্রমণ করে দেহকে, তখন তারা আবার সক্রিয় হয়ে সেই অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করে। বুঝতে পেরেছো? এই হলো হিউমারাল ইমিউনিটি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ নির্ভর অনাক্রমতা। দেখো এরপরে আমরা আলোচনা করব সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ নির্ভর অনাক্রমতা। এই সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ নির্ভর অনাক্রমতা আমাদের শরীরের মধ্যে কিভাবে গড়ে ওঠে সেটা আমরা একটু দেখব। ঠিক আছে? এটাও সেম একই রকম ভাবে ঘটে। মনে করো যে এই যে অ্যান্টিজেন বা প্যাথোজেনগুলো কি হয়, এই যে প্যাথোজেন বা রোগ জীবাণু মানুষ এই বডিকে আক্রমণ করলো, মনে করো আক্রমণ করার পর কি হয়, এর শরীরের মধ্যে প্রবেশ করলো। এবার এর শরীরের মধ্যে প্রবেশ করার পর কি হয়, এই শরীরের মধ্যে যে কোষ আছে, বিভিন্ন ধরনের ইমিউন কোষ আছে, তার মধ্যে একটা স্পেশাল ইমিউন কোষ তোমরা নাম শুনেছো, সেটার নাম হচ্ছে ম্যাক্রোফাজ। সেটা কি বলা হয়? ম্যাক্রোফাজ বলা হয়। তো এই যে ম্যাক্রোফাজ মনে করো এটা একটা ম্যাক্রোফাজ। তো এই ম্যাক্রোফাজ কি করে, এই অ্যান্টিজেনগুলোকে নিজের শরীরের মধ্যে নিয়ে নেয়। নেওয়ার পর কি করে, শরীরের মধ্যে এই অ্যান্টিজেন, এই প্যাথোজেনগুলো প্রবেশ করার পর পরের ধাপে কি হয়, এই প্যাথোজেনগুলো নষ্ট হয়ে যায়। কি হয়, নষ্ট হয়ে গিয়ে কি হয়, প্যাথোজেনগুলো এরকম ক্ষুদ্র 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 এই প্যাথোজেন যে দেহাবশেষ ছোট ছোট, সেগুলোকে আমরা অ্যান্টিজেনও বলতে পারি। ঠিক আছে? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেহের খণ্ড, সেই খণ্ডগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়। এবার কি হয়, এটা যদি
ম্যাক্রোফাজ হয়, তো এই ম্যাক্রোফাজের বাইরের দিকে কতগুলো এরকম স্ট্রাকচার থাকে, এরকম কতগুলো স্ট্রাকচার থাকে, ঠিক আছে, এরকম কতগুলো স্ট্রাকচার থাকে, যেগুলোকে বলা হয় মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। কি বলা হয়? এইগুলোকে বলা হয় এমএইচসি বা এর নাম হচ্ছে পুরো নাম মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। তো এই যে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এইগুলো আবার অনেকগুলো ক্লাস আছে। কীরকম? যে সংক্ষেপে বলি, MHC1, MHC2, MHC3, বুঝতে পেরেছো? এরকম অনেকগুলো এর ক্লাস আছে, তো এটসেট্রা। তো এইরকম এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কোথায় থাকে? থাকে কিনা এই যে ম্যাক্রোফাজ আছে সেই ম্যাক্রোফাজের বাইরের দিকে। এবার কি হয়, এই যে অ্যান্টিজেন বা প্যাথোজেনগুলো যখন শরীরে প্রবেশ করলো, প্যাথোজেন প্রথমে কি হয়, ম্যাক্রোফাজ দ্বারা ধ্বংস হয়ে গেল। কিরকম? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। এখানে কি পদ্ধতি ঘটলো? ফ্যাগোসাইটোসিস পদ্ধতি ঘটলো। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস হয়ে যাওয়ার পর যে ছোট ছোট অ্যান্টিজেন বা দেহখণ্ডগুলো তৈরি হলো, সেইগুলো এবার কি হয়, সেইগুলো এসে এই যে এমএইচসি আছে এখানে থাকে MHC2। কি থাকে? MHC2, MHC ক্লাস 2 বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2। এরা থাকে, এদের সঙ্গে কি হয়, এই অ্যান্টিজেনগুলো এসে যুক্ত হয়, যুক্ত হলো। এবার যখন অ্যান্টিজেনগুলো এসে এখানে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর এখানে দেখো কি কি থাকলো ব্যাপারটা, তাহলে কি কি থাকলো বিষয়? এখানে তিনটে বিষয় থাকলো। একটা হচ্ছে ম্যাক্রোফাজ থাকলো, ম্যাক্রোফাজের সঙ্গে MHC2 আছে এবং তার সঙ্গে যুক্ত হয়ে আছে অ্যান্টিজেনগুলো, তাই তো? তাহলে এই যে ম্যাক্রোফাজ প্লাস MHC2 প্লাস এই যে অ্যান্টিজেন, এই টোটালটাকে একসঙ্গে বলা হচ্ছে APC বা এর পুরো নাম হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কি বলা হয়? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা বলা হয় APC। এবার এই যে APC আছে, সেই APC এর দেখো দুটো বিষয় আছে। APC এর মধ্যে এক আছে ম্যাক্রোফাজ তো আছে, তার সঙ্গে আছে MHC আছে, আর একটা হচ্ছে অ্যান্টিজেন আছে। এবার মনে করো এটা যদি একটা টি লিম্ফোসাইট হয়, এটা যদি একটা টি লিম্ফোসাইট হয়, তাহলে এই টি লিম্ফোসাইটের সঙ্গে এই APC এর অ্যান্টিজেন এবং MHC আলাদা আলাদা রিসেপ্টরে যুক্ত হয়। কি বললাম? আলাদা আলাদা রিসেপ্টরে যুক্ত হয়। তার আগে আমি তোমাদেরকে একটা সিম্পল কথা বলে নিই, যে এই যে MHC বললাম, MHC কি? MHC হচ্ছে এক প্রকার গ্লাইকোপ্রোটিন। MHC হচ্ছে এক প্রকার গ্লাইকোপ্রোটিন। এইগুলো কোষের মধ্যে ম্যাক্রোফাজের বাইরের দিকে থাকে, আমাদের দিকে থাকে, এরা এক ধরনের গ্লাইকোপ্রোটিন। বুঝতে পেরেছো? তো যাই হোক, যে এই যে টি লিম্ফোসাইট আছে, এই টি লিম্ফোসাইটের দুটো রিসেপ্টর থাকে। একটাকে বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং রিসেপ্টর বা টি সেল রিসেপ্টর, আর একটা হচ্ছে MHC প্রোটিন রিসেপ্টর। তো এইগুলো মনে করো অ্যান্টিজেন বাইন্ডিং রিসেপ্টর কিছু, আর এইগুলো মনে করো কিছু টি সেল রিসেপ্টর, ঠিক আছে? তো বা টি সেল রিসেপ্টরগুলো, আর এগুলো হচ্ছে MHC প্রোটিন রিসেপ্টর। এবার কি হয়, এই যে অ্যান্টিজেনগুলো, অ্যান্টিজেন পার্টটা, ম্যাক্রোফাজের অ্যান্টিজেন পার্টটা এখানে এসে যুক্ত হয়। মানে এটা হচ্ছে ছবিটা পুরোটা আঁকি, তাহলে বুঝতে পারবে যে এই যে ম্যাক্রোফাজের বাইরের দিকে কি ছিল, ম্যাক্রোফাজের বাইরে এই জায়গাটায় অ্যান্টিজেন ছিল, এই অ্যান্টিজেনটা এসে যুক্ত হয় এই জায়গাটায়। এটাকে বলা হয় টি সেল রিসেপ্টর বা সংক্ষেপে বলা হয় TCR। তোমরা পুরো নামটা লিখে নেবে, আমি বলে দিচ্ছি। TCR মানে হচ্ছে টি সেল রিসেপ্টর বা অ্যান্টিজেন বাইন্ডিং রিসেপ্টর। কেমন?
তো এটা কার সঙ্গে যুক্ত হয়, যে এই যে এপিসি এর যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনটা এখানে এসে যুক্ত হয়। আরে একটা থাকে পজিশন, সেটা হচ্ছে এইখানে এটা বলা হয় এমএইচসি প্রোটিন রিসেপ্টর। এই এমএইচসি প্রোটিন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় হচ্ছে এমএইচসি, এখানে এসে যুক্ত হয় এই এমএইচসি প্রোটিনের সঙ্গে এসে যুক্ত হয়। তার ফলে কি হলো, টোটাল যে এপিসিটা সেটা কিন্তু টি লিম্ফোসাইটের সঙ্গে এসে যুক্ত হয়ে গেল। এবার যখনই টি লিম্ফোসাইটের সঙ্গে এসে যুক্ত হয়ে গেল, তখনই কি হয়, এই টি লিম্ফোসাইট সক্রিয় হয়। কি হয়, টি লিম্ফোসাইট এবার সক্রিয় হলো বা অ্যাক্টিভেটেড হয়ে গেল। টি লিম্ফোসাইট যখনই সক্রিয় হয় তখন কি হয়, টি লিম্ফোসাইট আবার ডিভিশন করতে শুরু করে বা বিভাজন করতে শুরু করে। বাংলায় বলা হয় বিভাজন বা ইংলিশে বলা হয় ডিভিশন। তাহলে এই যে টি লিম্ফোসাইটে যখন ডিভিশন হয় তখন অনেক ধরনের টি লিম্ফোসাইট তৈরি হয়, যেগুলোকে বলা হয় টি হেল্পার, টি সাপ্রেসার, টি সাইটোটক্সিক, হ্যাঁ, টি ডিলেড হাইপার সেন্সিটিভিটি, টিডি, এই সমস্ত টি লিম্ফোসাইটগুলো তৈরি হয়। এগুলো সব একটা টি লিম্ফোসাইটের ভাগ। টিএইচ মানে হচ্ছে হেল্পার, টিএস মানে হচ্ছে সাপ্রেসার, টিসি মানে হচ্ছে সাইটোটক্সিক, আর টিডি মানে হচ্ছে, লিখে দিচ্ছি সংক্ষেপে, টি হেল্পার, টি লিম্ফোসাইট হেল্পার। এটা হচ্ছে টি লিম্ফোসাইট সাপ্রেসার, এটাকে বলা হয় টি লিম্ফোসাইট সাইটোটক্সিক, আর এটাকে বলা হয় টি লিম্ফোসাইট ডিলেড হাইপার সেন্সিটিভিটি। টি লিম্ফোসাইট ডিলেড হাইপার সেন্সিটিভিটি মানে বিভিন্ন টি লিম্ফোসাইট, এগুলো তাদের আলাদা আলাদা নাম আছে। টি লিম্ফোসাইট অনেকগুলো টাইপের হয়, যেমন টি হেল্পার সেটাকে বলা হয় টি লিম্ফোসাইট টিএইচ, টি লিম্ফোসাইট সাপ্রেসার সেটাকে বলা হয় টিএস, টি লিম্ফোসাইট সাইটোটক্সিক সেটাকে বলা হয় টিসি, টি লিম্ফোসাইট ডিলেড হাইপার সেন্সিটিভিটি সেটাকে বলা হয় টিডি। এরকম বিভিন্ন নাম হয়, টি লিম্ফোসাইটের বিভিন্ন প্রকার আছে। তো এই বিভিন্ন টি লিম্ফোসাইটগুলো তৈরি হয়, টি লিম্ফোসাইট ভেঙে গিয়ে এই আলাদা আলাদা টি লিম্ফোসাইটগুলো তৈরি হয়। এবার এই যে আলাদা আলাদা টি লিম্ফোসাইট তৈরি হলো, তার মধ্যে দেখো একটা স্পেশাল আছে, সেটা হচ্ছে টি হেল্পার। কি আছে, টি হেল্পার। এবার কি হয়, এই যে টি হেল্পার আছে সেই টি হেল্পার ডিভিশন করতে শুরু করে। টি হেল্পার যখন ডিভিশন করে তখন কি হয়, এখান থেকে দুই ধরনের টি হেল্পার তৈরি হয়। একটা হচ্ছে টি হেল্পার 1 আর একটা হচ্ছে টি হেল্পার 2। এই দুই ধরনের টি হেল্পার কোষ তৈরি হয়, বুঝতে পেরেছ? এবার কি হয়, এই যে দুই ধরনের টি হেল্পার তৈরি হলো, সেই দুই ধরনের টি হেল্পার আলাদা আলাদাভাবে কাজ করে। টি হেল্পার 1 যেটা আছে, সেই টি হেল্পার 1 ম্যাক্রোফাজকে সক্রিয় করে। কাকে? কাকে বললাম? ম্যাক্রোফাজকে, তাই তো? কিরকম ম্যাক্রোফাজকে? ইনফেক্টেড ম্যাক্রোফাজ। যে প্রথমে বলেছিলাম যে ম্যাক্রোফাজ, এই যে ম্যাক্রোফাজ, সেই ম্যাক্রোফাজকে কি করে, সেই ম্যাক্রোফাজকে সক্রিয় করে। সক্রিয় করার মাধ্যমে সে তাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে উদ্দীপিত করে এবং সেই পদ্ধতিতে সে কি করে, রোগ জীবাণুকে ধ্বংস করে। বুঝতে পেরেছো? আর এই যে টি হেল্পার 2 আছে, এ কি কাজ করে? টি হেল্পার 2 তোমাদেরকে প্রথমেই যে বলেছিলাম রস নির্ভর অনাক্রমতা, সেই রস নির্ভর অনাক্রমতায় বলেছিলাম, কোথায় বলেছিলাম, না এটাতে নয়, রস নির্ভর যে অনাক্রমতা, সেখানে বলা হয়েছিল যে এখানে একটা টি হেল্পার কাজ করে। টি হেল্পার এই বি লিম্ফোসাইটকে সক্রিয় হতে সাহায্য করে, সেটা হচ্ছে টি হেল্পার 2। বুঝতে পেরেছো? এই যে টি হেল্পার 2 সেটা কি করে, এই টি হেল্পার 2 এখানে ম্যাক্রোফাজ আছে, মনে করো এটা ম্যাক্রোফাজ, এই ম্যাক্রোফাজের সঙ্গে এসে টি হেল্পার 2 যুক্ত হয়। যুক্ত হয়ে এবার এই টোটাল ব্যাপারটা বি লিম্ফোসাইটকে সক্রিয় করে। বুঝতে পেরেছো? তখন ম্যাক্রোফাজের কথাটা এই জন্যই বলিনি, এখন বলবো। কেমন?
তাহলে এই কি হয়, টি হেল্পার 2 ম্যাক্রোফাজের সঙ্গে যুক্ত হয়ে বি লিম্ফোসাইটকে সক্রিয় করে প্লাজমা সেলে পরিণত হচ্ছে। যেটা এই যে টি হেল্পার 2 এখানে উৎপন্ন হয়েছে সেটা এই কাজটাই করে। বুঝতে পেরেছো? এই গেল তোমাদের কোষ নির্ভর অনাক্রমতা। তাহলে কোষ নির্ভর অনাক্রমতায় মেনলি কি ঘটে? কোষ নির্ভর অনাক্রমতায় ঘটে কি, যে অ্যান্টিজেন বা প্যাথোজেন, মেনলি এটা ঘটে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বলে রাখি মেনলি ঘটে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তো কোষ নির্ভর অনাক্রমতা কি হয়, প্যাথোজেন যখন শরীরে প্রবেশ করে, ম্যাক্রোফাজ কি করে, সেই প্যাথোজেনগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যখন ধ্বংস করে তখন কি হয়, সেই ধ্বংসাবশেষ প্যাথোজেনের বা অ্যান্টিজেনগুলো এবার কি হয়, দেহখণ্ডগুলো যে কি আছে আমাদের শরীরে, যে ম্যাক্রোফাজ আছে, সেই ম্যাক্রোফাজের বাইরের দিকে MHC2 ক্লাস প্রোটিন থাকে। এই MHC2 ক্লাস প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে এপিসি তৈরি করে বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তৈরি করে। এবার এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সেটা কি হয়, টি লিম্ফোসাইটের সঙ্গে গিয়ে যুক্ত হয়। টি লিম্ফোসাইটের সঙ্গে কিভাবে যুক্ত হয়, টি লিম্ফোসাইটের একটা রিসেপ্টর থাকে, তাকে বলা হয় TCR। এই TCR এর সঙ্গে এই এপিসির অ্যান্টিজেনটা যুক্ত হয়, আর MHCটা TCR এর টি লিম্ফোসাইটের আরও একটা রিসেপ্টর থাকে, তাকে বলা হয় MHC প্রোটিন রিসেপ্টর, সেখানে গিয়ে যুক্ত হয়। এবার এই যে MHC প্রোটিন রিসেপ্টর, এটা MHC প্রোটিন রিসেপ্টর, এই MHC প্রোটিন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। তার ফলে কি হয়, যখন এই এপিসিটা এক কথায় টি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত হলো, তার ফলে কি হয়, টি লিম্ফোসাইটটা সক্রিয় হয়। এবার যখন টি লিম্ফোসাইট সক্রিয় হয়ে গেল, তখন কি হয়, টি লিম্ফোসাইট বিভাজিত হয়ে অনেকগুলো টি লিম্ফোসাইট তৈরি করে, যেমন টি হেল্পার, টি সাইটোটক্সিক, টি সাপ্রেসার, টি সাইটোটক্সিক, টি ডিলেড হাইপারসেনসিটিভিটি। এবার এই যে টি লিম্ফোসাইটগুলো আছে, তার মধ্যে আমি স্পেশালি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে টি হেল্পার। টি হেল্পার আবার বিভাজিত হয়ে কি করে, তোমার টি হেল্পার 1, টি হেল্পার 2 তৈরি করে। এবার কি হয়, এই যে টি হেল্পার 1, টি হেল্পার 2 আছে, তার মধ্যে টি হেল্পার 1 ম্যাক্রোফাজকে সক্রিয় করার মাধ্যমে কি করে, ইনফেক্টেড ম্যাক্রোফাজ, অর্থাৎ যে ম্যাক্রোফাজগুলো জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে সেই ম্যাক্রোফাজগুলোকে সক্রিয় করে। অর্থাৎ যখন দেখো এখানে যখন ফ্যাগোসাইটোসিস পদ্ধতি ঘটছে, তখন তো ম্যাক্রোফাজকে কি করবে, জীবাণুগুলো ধ্বংস করার চেষ্টা করবে। এবার যেগুলো ম্যাক্রোফাজ জীবাণু দ্বারা ধ্বংস হয়েছে সেই ম্যাক্রোফাজগুলোকে সক্রিয় করে, সক্রিয় করার মাধ্যমে আবার জীবাণুকে ধ্বংস করে। আর টি হেল্পার 2 কি করে, যেটা বললাম, টি হেল্পার 2 আবার ম্যাক্রোফাজের সঙ্গে যুক্ত হয়ে বি লিম্ফোসাইটকে প্লাজমা কোষে পরিণত হতে সাহায্য করে, অর্থাৎ টি হেল্পার 2 রস নির্ভর অনাক্রমতায় সাহায্য করে। বুঝতে পেরেছো? এই গেল তোমাদের মোটামুটি সেল মিডিয়েটেড ইমিউনিটি। এবার আরো কয়েকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে বাকি যে টি সাপ্রেসার, টি সাইটোটক্সিক, টি ডি, এইগুলো তো কোষ নির্ভর অনাক্রমতায় অংশগ্রহণ করে নিশ্চয়ই, না হলে কেন তৈরি হলো, তাই তো? তো প্রশ্ন আসতে পারে। অবশ্যই অংশগ্রহণ করে। কিভাবে অংশগ্রহণ করে সেটা খুব সংক্ষেপে বলছি, যে এই যে টি হেল্পার, সে টি হেল্পার থেকে এক ধরনের ক্ষরণ ঘটে, যেটা কি বলা হয়, ইন্টারলিউকিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইন্টারলিউকিন 2, বা সংক্ষেপে বলা হয় IL-2। আর এই যে ম্যাক্রোফাজের কথা তোমাদেরকে বলেছি প্রথমে, এই ম্যাক্রোফাজ থেকে এক ধরনের ক্ষরণ হয়, সেটা হচ্ছে ইন্টারলিউকিন 1, বা বলা হয় IL-1। তো কি হয়, এই যখন ইন্টারলিউকিন 2 এবং ইন্টারলিউকিন 1, এই দুটো যখন ইন্টারলিউকিন 2, এখানে লিখছি ইন্টারলিউকিন 2 আর ইন্টারলিউকিন 1 যখন ক্ষরণ হয়, ইন্টারলিউকিন 1 ম্যাক্রোফাজ থেকে, ইন্টারলিউকিন 2 টি হেল্পার 1 থেকে, এই দুটো যখন ক্ষরণ হয় তখন কি হয়, এরা এই যে সাইটোটক্সিক টি সাপ্রেসার আছে, টি ডি আছে, টি সি আছে, এদেরকে সক্রিয় করে। এরা যখন সক্রিয় হয় তখন কি করে, এরা এদের নিজের মতো করে কাজ করে। এরা কি করে, তখন এরা আবার ম্যাক্রোফাজকে সক্রিয় করে, তখন ইনফেক্টেড ম্যাক্রোফাজকে তখন তারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। তার মধ্যে স্পেশালি যে সাইটোটক্সিসিটি আছে, সে কি করে, সে তার যে কোষ থেকে, সে কোষ থেকে এক ধরনের সাইটোপ্লাজম, যেটাকে বলা, যেটা সাইটোটক্সিক, যেটা আমরা পড়েছি সেল মেডিয়েটেড সাইটোটক্সিক পদ্ধতিতে, যেটা আমরা পড়েছি, যে এখানে সাইটোলাইসিস ঘটে, সাইটোলাইসিস ঘটার পরে তার দেহ থেকে যে ক্ষরণটা হয়, সেই ক্ষরণের মাধ্যমে কোষটা নষ্ট হয়ে যায়। যদি বুঝতে না পারো, প্রিভিয়াস যে ভিডিও আছে সেখানে সেল মেডিয়েটেড টক্সিসিটি যেখানে আলোচনা করা হয়েছে সেটা একটু দেখে নেবে। কেমন?
তো এইভাবে হয়। আর এই যে টিডি আছে, সেই টিডি কি করে, সেই টিডি কতগুলো সিক্রেশন, যেটা এমআইএফ যেটাকে বলা হয়, মাইগ্রেশন মাইগ্রেশন ইনহিবিট্যান্ট ফ্যাক্টর বা ম্যাক্রোফাজ এগ্রিগেশন ফ্যাক্টর, এই সমস্ত ফ্যাক্টরগুলো ক্ষরণের মাধ্যমে টিডি কাজ করে। বুঝতে পেরেছো? তো এই হলো তোমাদের মোটামুটি রস নির্ভর এবং কোষ নির্ভর অনাক্রম্যতা। যদি আমরা যেগুলো পড়লাম সেইগুলোর পার্থক্য যদি একটু দেখতে যাই খুব সহজভাবে, যে হিউমারাল ইমিউনিটি বা রস নির্ভর অনাক্রম্যতা এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ নির্ভর অনাক্রম্যতা, এইগুলোর মধ্যে পার্থক্য কি থাকলো? যদি মেন পার্থক্য দেখতে যাই তাহলে কি হবে, যে হিউমারালটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিবডি গঠনের মাধ্যমে হচ্ছিল, তাই তো? অর্থাৎ এটা অ্যান্টিবডি নির্ভর, কিন্তু সেল মেডিয়েটেড অ্যান্টিবডি নির্ভর না, ইমিউন সেল নির্ভর, তাই তো? এটা একটা মেন পার্থক্য। আবার যদি আমরা হিউমারালের ক্ষেত্রে দেখি তাহলে এটা কোথায় ঘটে? দেহ তরলে ঘটে, তাই তো? আর সেল মেডিয়েটেড এখানে কি হয়, এখানে দেহ তরল নয়, এখানে হচ্ছে বিভিন্ন যে কোষগুলো আছে, দেহ কোষ বা ইমিউন কোষগুলো আছে, ইমিউন কোষের মাধ্যমে ঘটে। দেহ তরলে যেহেতু ইমিউন কোষগুলো থাকে তাই দেহ তরলও বলতে পারি। বুঝতে পেরেছ? আর মেনলি হিউমারাল ঘটে বি লিম্ফোসাইট বা বি সেলের মাধ্যমে, আর সেল মেডিয়েটেড ইমিউনিটি ঘটে টি লিম্ফোসাইট বা টি সেলের মাধ্যমে। এটা আমরা জানলাম। এবার দেখো যে আমরা একটু আগে দেখছিলাম যে যেটা সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেখানে কিন্তু ইন্টারলিউকিন ক্ষরণ হয়। ইন্টারলিউকিন ক্ষরণের মাধ্যমে ঘটে, যেটা হিউমারাল ইমিউনিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই না ইন্টারলিউকিন ক্ষরণ। বুঝতে পেরেছো? বা আমরা এই পার্থক্যটার সঙ্গে পার্থক্যটা তুলে দিতে পারি যে এটা অ্যান্টিবডি সংশ্লেষের মাধ্যমে ঘটে, ইন্টারলিউকিন ক্ষরণের মাধ্যমে ঘটে। এই মোটামুটি পার্থক্য আমরা একটু দেখলাম, এগুলো আমরা নিশ্চয়ই পড়ব ভিডিও দেখার পর, এবং ভিডিও দেখার পর যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমরা নিশ্চয়ই ডাউট ক্লিয়ারিং সেশনে সেটা আলোচনা করব। কেমন? এবং যে মেমোরি সেলের কথা বললাম, যে বি লিম্ফোসাইটে যেমন আমরা মেমোরি সেল দেখতে পাই, ঠিক মেমোরি সেল টি লিম্ফোসাইটের ক্ষেত্রেও কিন্তু মেমোরি সেল গঠন হয়। অর্থাৎ কিছু টি লিম্ফোসাইট মেমোরি হিসাবে থেকে যায়, কিছু বি লিম্ফোসাইট মেমোরি হিসাবে থেকে যায়, কারণ পরবর্তীকালে যদি সেম অ্যান্টিজেন আবার আক্রমণ করে দেহকে, তাহলে পরে সেইগুলো সক্রিয় হয়ে দেহকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। কেমন? ওকে, তোমরা এটুকু পড়ো তাহলে। থ্যাংক ইউ।